নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। স্লাইডে ক্লিক করবেন স্যার, স্লাইডটা শো হচ্ছে না, স্লাইডে ক্লিক করলে দেখেন। আচ্ছা, ঠিক জি আছে। জি স্যার, ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা, আজকে আমাদের খুবই একটা ইন্টারেস্টিং মেডিসিন কফিয়া ক্রুডা। আচ্ছা, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফিয়া ক্রুডা হলো প্ল্যান্ট কিংডমের রুবিয়াসি ফ্যামিলি মানে কফি পরিবারের একটি গাছ। এই রুবিয়াসি ফ্যামিলি থেকে আমরা অনেক ভালো ভালো মেডিসিন পেয়েছি, যেমন ইপিকাট, চাইনা, চিনিনাম সাল্প, কফিয়া ক্রুডা তো আছে। কফিয়া ক্রুডার ডক্ট্রিন অফ সিগনেচার অনুযায়ী কফি বীজের বাহিরের শক্ত স্তর এবং ভিতরের নরম গঠন একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে দাঁড়ায় আমাদের কাছে। কফি বীজের মতো কফিয়া ক্রুডার রোগীরা বাহ্যিকভাবে দৃঢ়, শক্ত এবং চঞ্চল মনে হলেও কিন্তু ভিতরে তারা খুবই ভঙ্গুর এবং অতি সংবেদনশীল, যা কফিয়া ক্রুডার ডক্ট্রিন অফ সিগনেচার বলে আমি মনে করি। কফিয়া ক্রুডা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। বর্তমানে এই কফিয়া ক্রুডার রোগী অনেক বেড়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ চেম্বারে নিয়মিত এই কফিয়া ক্রুডার রোগী পাচ্ছি। তাই এই মেডিসিনটাকে একটু আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করলাম, তার জন্য এই মেডিসিনটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। এই ওষুধটি আমাদের শরীরের সকল অর্গানস এর কার্য পদ্ধতিকে সতেজ বা সক্রিয় করে তোলে এবং স্নায়ু এবং রক্তনালীর কার্যক্ষমতা বৃদ্ধি ঘটায়। এই মেডিসিনটিরও প্রভাব হলো স্যার স্যামুয়েল হ্যানিম্যান। কফিয়া ক্রুডা নিয়ে খুব একটা আলোচনা শোনা যায় না, তবে মডার্ন মাস্টারদের মধ্যে অনেকেই এই মেডিসিনটাকে খুব দারুণভাবে উপস্থাপন করেছেন। কফিয়া ক্রুডার শক্তিশালী মেন্টাল সিম্পটম, ফিজিক্যাল সিম্পটম এবং তার সাথে বিশেষ কিছু ক্ষেত্রে এর ব্যবহার একে গুরুত্বপূর্ণ করে তুলেছে। কফিয়া ক্রুডার এর মধ্যে ক্যাফিন, তারপরে ট্রিকোনোলাইন, তারপরে ক্লোরোজেনিক অ্যাসিড, কুইনিক অ্যাসিড, তারপরে ট্যানিক অ্যাসিড, ট্যানিন, ফিক্সটোয়েল, প্রোটিন ইত্যাদির মতো সক্রিয় উপাদান রয়েছে। তবে এদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যাফেইন। এই ক্যাফেইন হচ্ছে এক ধরনের অ্যালকালয়েড যা থিওফাইলিন সদৃশ্য জ্যানথিন যোগ। আপনারা জানেন যে ক্যাফেইন হলো একটি প্রাকৃতিক উদ্দীপক যা আমাদের স্নায়ুকে কিন্তু উদ্দীপ্ত করে কিছু সময়ের জন্য মনোযোগ, কর্মক্ষমতা বৃদ্ধি করে। মোট কথা আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের কার্যকলাপ বৃদ্ধি করে। তাছাড়া এটি শরীরের কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো রাসায়নিকের সঞ্চালনও বৃদ্ধি করে। খাদ্য, পানীয়, প্রসাধনী, ওষুধ শিল্পে এর ব্যবহার লক্ষণীয়। বর্তমানে কফ সিরাপ বা ব্রঙ্কোডাইলেটর ওষুধে এর ব্যবহার হচ্ছে। নবজাতকের শ্বাসকষ্ট বা অ্যাপোনিয়া ট্রিট করতে ব্যবহৃত হচ্ছে এই ক্যাফেন সিট্রেট। তারপরে প্যারাসিটামল বা অ্যাসপিরিনের সঙ্গে ক্যাফেন মিশিয়ে মাথা ব্যথা বা মাইগ্রেন কমাতে এটি ব্যবহৃত হচ্ছে বর্তমানে। আমি যতদূর জানি যে কফিয়া ক্রুডা মানে আনরোস্টেড কফি বিন, কফিয়া টোস্টা মানে রোস্টেড কফি বিন, আর ক্যাফিনাম, এই তিনটি মেডিসিন আমরা পেয়ে থাকি। যেহেতু এদের উৎস একটি, তাই মৌলিক বিষয়ে মিল থাকলেও অন্যান্য বিষয়ে কিন্তু অনেক মিল বা পার্থক্য রয়েছে। আচ্ছা, আমরা এবার একটু কনস্টিটিউশন সম্পর্কে একটু দেখব। আচ্ছা, এদের কনস্টিটিউশনটা আমরা একটু দেখি। লম্বা,
সরু বা পাতলা গঠনযুক্ত রোগা, গায়ের রং কালো, সামনের দিকে ঝুঁকে হাঁটে, শরীরের চামড়া অতিরিক্ত অনুভূতি প্রবণ। অনেকে আবার গায়ের রং একটু শ্যামলা, শরীরটা লম্বা পাতলা, হাঁটার সময় একটু কুঁচো হয়ে যায় বা সামনের দিকে একটু বেঁকে ঝুঁকে হাঁটে। পিত্ত ও রক্ত প্রদান ধাতু বিশিষ্ট এমন লোকেদের অসুখে কিন্তু এই ওষুধটি খুব উপযোগী। প্রচন্ড স্নায়বিক উত্তেজনা এবং অস্থিরতা, অতিরিক্ত মাত্রায় অনুভূতি প্রবণ হয়ে পড়া এই ওষুধটার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এদের শরীরে বিভিন্ন জায়গায় স্নায়ুশূল সর্বদা প্রবল থাকে, তারপরে সর্বদা স্নায়বিক উত্তেজনা এবং কোনো প্রকার ব্যথা বেদনা সহ্য করতে পারে না এরা। এই ব্যথা বেদনা তাকে প্রায় পাগল করে তোলে, সে রেগে যায়, হতাশ হয়ে পড়ে। এদের কাছে সব ব্যথাই বেশি বলে মনে হয়। ব্যথা যন্ত্রণা উঠলে এরা এপাশ ওপাশ করতে থাকে। এরা অতি অনুভূতিশীল, তারপরে দেখা শোনা, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ সব ইন্দ্রিয় শক্তি প্রখর হয়ে ওঠে এদের। এদের মন ও শরীর অস্বাভাবিক কর্মচঞ্চল। এই হলো মোটামুটি আমাদের এই ধাতুগত বা কনস্টিটিউশনাল ব্যাপারটা। কফিয়া ক্রুডা আমাদের মন, স্নায়ু, হৃৎপিণ্ড, রক্ত সঞ্চালন, তারপরে জননাঙ্গ সমূহে খুব ভালো কাজ করে। আমরা যদি এর মায়াজামের দিকে তাকাই তাহলে দেখি যে এটা শরিক মায়াজামের উপরে খুব ভালো কাজ করে। আমাদের যে সকল এই মেডিসিন রয়েছে যেগুলো শরিক মায়াজামের উপরে কাজ করে তার মধ্যে কফিয়া ক্রুডা কিন্তু খুবই ভালো একটি মেডিসিন। ডক্টর রাজন শঙ্করন এই কফিয়া ক্রুডাকে কিন্তু সাইকোটিক মায়াজামের অন্তর্ভুক্ত করেছেন এবং তার সঙ্গে আমি এটা একমত যে এটা আসলে সাইকোটিক মায়াজামের অন্তর্ভুক্ত হওয়া উচিত, কারণ এর অনেক কিছু সাইকোটিক মায়াজামের ভিতরে পড়ে এবং সেখান থেকে সেটা খুব দারুণ রেজাল্ট নিয়ে আসে বলে আমি মনে করি। এর থার্মাল রিলেশনশিপ যদি দেখি তাহলে এরা তাপমাত্রা সম্পর্কিত সংবেদনশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মেডিসিনের, যেটি রোগীর পুরো কনস্টিটিউশন বুঝতে আমাদের সাহায্য করে। আমরা যদি এদের থার্মাল রিলেশনশিপের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই বিশেষ করে জেনারেলি কফিয়া ক্রুডা পেশেন্ট আর সেন্সিটিভ টু কোল্ড। তারা ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডা হাওয়া বা ঠান্ডা আবহাওয়াতে তাদের সমস্যা বাড়ে। গরম বা উষ্ণ পরিবেশে তারা আরাম বোধ করে। বেশিরভাগ বিশেষজ্ঞদের মতামত এরা মধ্যম শীতকাতর। এরপর শরিক মায়াজামের তো আমাদের অনেকগুলো মেডিসিন রয়েছে, তার ভিতরে তো বললাম যে কফিয়া ক্রুডা খুবই দারুণ কাজ করে। আচ্ছা, এবার এর ডায়াথিসিস আমরা একটু দেখি। কফিয়া ক্রুডার ডায়াথিসিস হলো নিউরোজেনিক ও সেন্সিটিভ, মানে সংবেদনশীল। আমরা একটু নিউরোজেনিক বিষয়টা একটু জানার চেষ্টা করি, এটা কি জিনিস। নিউরোজেনিক ডায়াথিসিস হলো এমন এক ধরনের শারীরিক ও মানসিক প্রবণতা বা স্বভাব যেখানে স্নায়ুতন্ত্র খুব সংবেদনশীল থাকে এবং সহজে উত্তেজিত হয়। এটা হলো নিউরোজেনিক ডায়াথিসিস। এই কফিয়া ক্রুডার যেহেতু ডায়াথিসিস হলো নিউরোজেনিক ও সেন্সিটিভ। আমরা এবার একটু টেম্পারমেন্ট দেখবো এর। কফিয়া ক্রুডার টেম্পারমেন্ট হলো স্যাঙ্গুইন, তবে কিছু সময়ের জন্য এরা ক্লোরিক মোডে চলে যায় বা অবস্থান করে। এর কারণ হলো যখন এদের মানসিক উদ্দীপনা আবেগ তীব্র হয় তখন এটি ঘটে, তখনই শুধু একমাত্র এরা ক্লোরিক মোডে চলে যায়। আমরা একটু কজেশন দেখব। অসুখের যে সকল কারণ আমরা পাই তা হলো যে আনন্দ, যেমন ধরেন বিয়ে ঠিক হয়েছে, এই আনন্দে তার ঘুম খাওয়া সবকিছু বাদ হয়ে গেছে, সে ওইটা নিয়ে সে বিভোর হয়ে আছে, আনন্দে সে মাতোহারা।
এই কারণে সে খাওয়া দাওয়া সব বাদ দিয়েছে, ঘুম বাদ দিয়েছে, যার কারণে সে অসুস্থ হয়ে পড়ছে। এটা এমন একটা মেডিসিন যেখানে অদ্ভুত একটা ব্যাপার, যে এখানে মানুষরা আনন্দতে অসুস্থ হয়ে যায়। সেই মেডিসিনটা হলো কফিয়া ক্রুডা। এর পজিশনের ভিতরে আমরা যেটা পাই যে আনন্দের কারণে এরা অসুস্থ হয়ে যায়। তারপরে দেখবেন যে এরা কোনো পুরস্কার পাওয়া বা প্রিয়জনের দেখা পেলে এরা আত্মহারা হয়ে যায়, সকল কিছু ভুলে যায় এরা। এই সকল কারণে কিন্তু এরা অসুস্থ হয়ে পড়ে। উত্তেজনা, নতুন কাজে যোগদান করা বা শুরু করা, কোনো অনুষ্ঠান করবে, বিয়ে বা যে কোনো অনুষ্ঠান, বা কোথাও ভ্রমণ করতে যাবে, এই সকল যাওয়ার আগে যে তার ভিতরে যে উত্তেজনার সৃষ্টি হয়, এই উত্তেজনার কারণে সে অসুস্থ হয়ে পড়ে। আবার আমরা দেখি যে আনন্দ এক স্মৃতি বা কল্পনা, যেমন ভবিষ্যতে হয়তো কিছু করবে, বা পুরনো ভালোবাসার স্মৃতি। ধরেন কারো প্রিয়তমা স্ত্রী মারা গেছে হয়তো 5 বছর 7 বছর আগে, সেই স্ত্রীর কথা মনে করে সে অবিরত কাঁদতে থাকে, সে খাওয়া দাওয়া ছেড়ে যায়, মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। বিভিন্ন কারণে তখন দেখা যায় সে অসুস্থ হয়ে যায়। তা আমরা এই জিনিসটাও কিন্তু এই কফিয়া ক্রুডার ভিতরে কিন্তু পেয়ে থাকি আমরা। অতিরিক্ত চিন্তা বা কল্পনা, যেটাকে আমরা বলছি মেন্টাল হাইপার অ্যাক্টিভিটি। এদের একটা বড় একটা বৈশিষ্ট্য হলো যে এদের মন থামে না বা থামাতে পারে না। এরা সবসময় আইডিয়াতে বুঁদ হয়ে থাকে, মানে সবসময় আইডিয়া মাথাতে ঘুরতেই থাকে এদের। যার কারণে এদের বৈষয়িক যে কাজকর্মগুলো এগুলো ঠিকভাবে করতে হবে, নিজের খাওয়া দাওয়া, নিজের যত্ন, এগুলো তারা ভুলে যায়। এই সকল কারণে তারা অসুস্থ হয়ে যায়। আমরা কিন্তু এই জিনিসটাও লক্ষ্য করি এদের ভিতরে। সঙ্গীত বা শিল্প প্রেমজনিত উত্তেজনা, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। এরকম রোগী আমি পেয়েছি, প্রিয় শিল্পীর সাথে দেখা করতে পারেনি। ধরেন কোনো শিল্পী এসেছে বাইরে থেকে, তার সঙ্গে দেখা করবে, সে দেখা করতে পারেনি। তখন দেখা গেল যে সে তার সঙ্গে দেখা করতে না পারার কারণে সে অসুস্থ হয়ে গেছে, তার জ্বর, বমি, পায়খানা, বিভিন্ন রকম অসুস্থে আক্রান্ত হয়ে গেছে। আবার দেখা যায় যে যারা শিল্পী, যারা বিভিন্ন গান বা নাটক বা বিভিন্ন জায়গাতে যারা জড়িত, দেখা গেল কোনো ভালো গান করতে পারছে না, বা গানে ভুল হয়ে গেছে, বা নাটকের কোনো জায়গাতে সে মিস্টেক করছে বারবার। এই সকল কারণেও কিন্তু দেখা যায় যে এরা দারুণভাবে অসুস্থ হয়ে পড়ে। এরা মেনে নিতে পারে না। আমি বলছি আস্তে আস্তে কেন পারে না এগুলো। এই কারণগুলো আমরা খুঁজে পাই এদের অসুস্থতার ভিতরে। তারপরে আরো খুঁজে পাই যে উত্তেজক পানীয়, অতিরিক্ত কফি বা ক্যাফেন যুক্ত খাদ্য বা পানীয় খেলে কিন্তু এরা অসুস্থ হয়ে যায়। আমরা এই জিনিসটা এই পজিশনের ভিতরে পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কফিয়া ক্রুডার একজন কফিয়া ক্রুডা একজন সংবেদনশীল শিল্পী মনের প্রতিচ্ছবি। সে আসলে আনন্দ সৌন্দর্যকে অতিরিক্ত মাত্রায় অনুভব করে, এবং সেই অতিরিক্ত অনুভবই তার রোগের কারণ হয়ে দাঁড়ায়। আর একটু গভীরে গেলে দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের অতিরিক্ত আনন্দ, আবেগ, সৌন্দর্য বা উত্তেজনার সহ্য শক্তির অভাবে তার স্নায়ু তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং অসুস্থ হয়ে যায়। এটাই মূলত কারণ এদের। আচ্ছা, আমরা একটু কনকমিটেন্ট লক্ষণ একটু দেখবো। শব্দ, আলো, গন্ধ, ব্যথা সবকিছুর প্রতি অত্যন্ত সংবেদনশীলতা, এটা কিন্তু এদের একটি খুব গুরুত্বপূর্ণ কনকমিটেন্ট লক্ষণ। তারপরে এদের দেখবেন যে আরো বিশেষ করে ঘুমহীনতা, মানে ইনসোমেনিয়া। তারপরে এই যে ইয়ার কারণে হয়, এটা আসলে যে শব্দ, গন্ধ, বিভিন্ন কারণে কিন্তু এই সংবেদনশীলতার কারণে কিন্তু তার এই ঘুমটা কিন্তু হারিয়ে যায়। আবার অতি সংবেদনশীলতা, হাইপার সেন্সিটিভিটি, এই কারণে কিন্তু তার ঘুমটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে আনন্দ বা উত্তেজনার পরে ঘুম আসে না, এটা কিন্তু এদের ভিতরে আপনারা পাবেন। এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখি যে আনন্দ বা উত্তেজনায় মন অতিরিক্ত চঞ্চল হয়ে যায় এদের। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কনকমিটেন্ট লক্ষণ। একটার পর একটা চিন্তা আসে, ফলে ঘুম আসে না। এদের হয় কি, যে যেহেতু এদের মস্তিষ্ক থামে না, এই জন্য একটার পর একটা চিন্তা, একটার পর একটা ভাবনার জগতে সেটা চলতে থাকে, ডুবতে থাকে। হ্যাঁ, এইভাবে তারা সবসময় মাথাটা চলতে থাকে, যার কারণে এদের ঘুমের সমস্যাটা খুব ব্যাপক। ব্যথা তীব্র এবং অসহনীয়, যেমন দাঁতের ব্যথা, যা মনে হয় সহ্য করা যাচ্ছে না, কিন্তু কোনো শারীরিক লেশ মাত্র নেই। ধরেন এদের দাঁতে ব্যথা হয়েছে, কিন্তু সে চেম্বারে এসে এমন ভাবে কথা বলবে তার শরীরে কোনো লক্ষণ নাই। আমাদের দাঁতে ব্যথা রোগীরা তো মুখে হাত দিয়ে থাকে, আউ করে, বা মাড়ি ফুলে যায়, বা মন ভার হয়ে থাকে। এদেরকে দেখে কোনো 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 বুদ্ধি নাই যে এরা আসলে এটা মানে দাঁতে ব্যথা, দাঁত ফুলে গেছে, পুঁজ হয়ে গেছে। কিন্তু বোঝার কোনো বুদ্ধি নাই এদের। এরা এতটাই শান্ত থাকে, শারীরিক কোনো ভাষা বোঝা যায় না এদের।
ঘুম না আসার সময় রোগীরা চুপচাপ পড়ে থাকে না, বরং মানসিকভাবে উত্তেজিত থাকে। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কনকমিটেন্ট লক্ষণ এই কফিয়া ক্রুটা। কফিয়া ক্রুটা রোগীরা সাধারণত অনিদ্রা, বাত, মাথা ব্যথা, দাঁত ব্যথা, সায়াটিকার ব্যথা, প্রসব ব্যথা, কোষ্ঠকাঠিন্য, চুলকানি, ঘামাচি, দাঁত, তারপরে হাম, শুষ্ক কাশি, যৌন সমস্যা, নারী পুরুষের যৌন সমস্যা, বমি, পলিপাস, পাইলসের সমস্যা, জরায়ু মলদ্বারের চুলকানি, প্রস্রাবের সমস্যা, বারবার প্রস্রাব হয় এদের, এই ধরনের সমস্যা রয়েছে এদের। তারপরে শ্বেত প্রদর বা সাদা স্রাবের সমস্যা, মেয়েদের ঋতুস্রাবের সমস্যা, তারপরে প্যালপিটিশন, এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে কিন্তু এরা আসে। এই ধরনের রোগ নিয়ে কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চেম্বারে আসে। আমরা যদি কফিয়া ক্রুটার ইচ্ছার দিকে যদি তাকাই, তাহলে দেখবেন যে এরা মিষ্টি খাবার, বিশেষ করে কেক, চকলেট, মানে মিষ্টান্ন জাতীয় খাবার খুব পছন্দ করে। ঠান্ডা পানীয় বা ঠান্ডা খাওয়ার ইচ্ছা এদের মধ্যে দেখা যায়। অনেকের মধ্যে কফির প্রতি একটা টান থাকতে পারে, কফির প্রতি আকৃষ্ট হয়। আবার কিন্তু সেটা খেলে কিন্তু এদের আবার সমস্যাও বেড়ে যায়। দুই রকমই হয় এদের মধ্যে। নতুন কিছু করার ইচ্ছা, তারপর আনন্দ, উল্লাস, রোমান্স, এগুলোর প্রতি আকর্ষণ বা ইচ্ছা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। আমরা এটা দেখি এদের ইচ্ছার ভিতরে। তারপরে এরা মনের গভীরে জমে থাকা কোনো অনুভূতি বা মনের কোনো কথা অন্যের সাথে ভাগাভাগি করার ইচ্ছা পোষণ করে। এই ধরনের জিনিসও কিন্তু আমরা এদের মধ্যে লক্ষ্য করি। মনোযোগ আকর্ষণকারী বা উদ্দীপনামূলক কাজ এরা পছন্দ করে। যেমন আপনার কোনো একটা অনুষ্ঠান করবে, বা কোনো গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, বা নাটকের অনুষ্ঠান, বা শিল্প, কবিতা, সাহিত্য, যেটাই হোক, যেটা খুবই আকর্ষণীয়, এদেরকে খুব আকর্ষণ করে, খুব টানে। এই জন্য এগুলোর প্রতি এদের কিন্তু খুব আকর্ষণ এবং ইচ্ছা পোষণ করে এগুলো করার জন্য এরা। তারপরে আমরা দেখি যে আনন্দদায়ক জিনিস, যেমন সঙ্গীত, শিল্পকলা, তো বললাম, তো এই বিষয়গুলো কিন্তু এই কফিয়া ক্রুটার ইচ্ছার ভিতরে আমরা দেখতে পাই। অন্যদিকে আমরা যদি এদের অনিচ্ছার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে কড়া গন্ধ, যেমন পারফিউম, ধূপ বা রাসায়নিক গন্ধ এদের অপছন্দ। অন্যের স্পর্শ বা ছোঁয়া অনেক সময় এদের বিরক্তির কারণ হয়ে যায়, এমনকি স্নেহপূর্ণ হলেও কিন্তু এদের বিরক্তির কারণ হয়। অনেকের মধ্যে কফির প্রতি অনিচ্ছা রয়েছে, আমরা দেখতে পাই। অন্য কেউ যদি তার ভাবনার বিরোধিতা করে, তাহলে সহ্য করতে পারে না, তার মধ্যে তীব্র অস্বস্তি হয়। উত্তেজনার সময় ঘুম বা বিশ্রাম নিতে চায় না এরা। এগুলো এদের অনিচ্ছার ভিতরে আমরা দেখতে পাই। আমরা একটু মডালিটির দিকে দেখবো এর। শব্দ, তীব্র গন্ধ, আলো, স্পর্শে রোগের বৃদ্ধি ঘটে এদের। ঠান্ডা হাওয়া বা খোলা বাতাসে রোগের বৃদ্ধি। মানসিক উত্তেজনা বা আনন্দে রোগের বৃদ্ধি ঘটে এদের। অতিরিক্ত চিন্তা বা আবেগের পূর্ণ ভাবনার এ কারণে রোগের বৃদ্ধি ঘটে এদের। তারপরে আমরা দেখি যে হঠাৎ সারপ্রাইজ বা আবেগের ধাক্কা, তারপরে কিন্তু এরা অসুস্থ হয়ে যায়। আমরা এটাও দেখেছি যে এরা খুব কেউ এসে সারপ্রাইজ দিয়েছে, সেটার কারণে সে অসুস্থ হয়ে যায়। খুবই একটা মানে ডিফিকাল্ট টাইপের একটা রোগী এরা। আচ্ছা, তারপরে কফি বা ক্যাফেন যুক্ত খাদ্যে রোগীর উপসর্গ বাড়ে। রাতে ঘুমানোর সময় উপসর্গের বৃদ্ধি ঘটে বেশিরভাগ ক্ষেত্রে কফিয়া প্রোডাক্ট। নিদ্রাকারক ওষুধ খেলে এদের বৃদ্ধি হয়, রোগের বৃদ্ধি ঘটে। অতিরিক্ত খাদ্য খেলেও কিন্তু রোগের বৃদ্ধি ঘটে। যেমন এদের যদি পেট ভরে খায় বা একটু বেশি খাওয়া হয়ে যায়, তখন এরা অসুস্থ হয়ে যায়। তারপরে এদের দেখি যে মাদক দ্রব্যেও কিন্তু এদের বৃদ্ধি ঘটে, কিন্তু অসুখটা বেড়ে যায়। আমরা যদি এর উপশম বা হ্রাসের দিকে তাকাই, তাহলে দেখি যে নীরবতা, একাকিত্ব ও অন্ধকার ঘরে শুয়ে থাকলে রোগের উপশম হয় এদের। চুপ থাকলে, বিশ্রাম নিলে, ভালো ঘুম হলে, শান্ত পরিবেশে থাকলে রোগের উপশম হয়। ঠান্ডা পানি বা ঠান্ডা পরিবেশে রোগের উপশম। ব্যথার স্থানে চাপ প্রয়োগ করলে বা টিপে দিলে কিছুক্ষণের জন্য আরাম হয়, তারপরে আবার ব্যথা শুরু হয়ে যায়। ধ্যান বা মনোসংযোগ করলে উপশম হয়। আবার দেখি যে এরা মানসিকভাবে শান্ত থাকলে, বা যদি এরা খুব শান্ত থাকে,
তাহলে রোগের উপশম বা হ্রাস হয়। উত্তাপে বা উষ্ণতায় রোগের উপশম, দাঁত ব্যথায় মুখের ভিতরে বরফ বা ঠান্ডা পানি রাখলে এদের উপশম হয়। আমরা যদি কফি অ্যাক্রুডার পার্সোনালিটির দিকে তাকাই, কফি অ্যাক্রুডা ব্যক্তিত্বের মানুষ সাধারণত অত্যন্ত সংবেদনশীল, আবেগপ্রবণ, সজাগ ও কল্পনা বিলাসী প্রকৃতির হন। তারা বাহিরের জগতের প্রতিটি অনুভূতি, যেমন আনন্দ, দুঃখ, প্রেম, সঙ্গীত, সৌন্দর্য বা কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতা, তাকে সাধারণের চেয়ে অনেক গভীরভাবে অনুভব করেন। মানে এরা সাধারণের চেয়ে অনেক বেশিভাবে গভীরভাবে অনুভব করেন এই বিষয়গুলো তারা, যে কোনো সাধারণ মানুষের থেকে। সামান্য আনন্দে তারা উৎফুল্ল উৎফুল্ল হয়ে পড়েন, চোখে পানি চলে আসে, আবার সামান্য বেদনাতেই মুষড়ে পড়েন। বাস্তবতা তাদের কাছে প্রায় রুক্ষ ও সীমাবদ্ধ মনে হয়, তাই তারা কল্পনার রাজ্যে বিচরণ করে। বাস্তবতার চেয়ে কল্পনা, স্বপ্ন ও ভাবনায় তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অতিরিক্ত উত্তেজনার কারণে তাদের ঘুম নষ্ট হয়। তারপরে আমরা দেখি যে বিশেষ করে কোনো আনন্দদায়ক বা সুখকর ঘটনার পর রাতে ঘুম আসতে চায় না। আবার মানসিক উত্তেজনার কারণেও রাতে ঘুম আসে না। এরা রাত জেগে কল্পনায় ভেসে বেড়ায়, চিন্তার স্রোত থামতেই চায় না। তারা শব্দ, আলো, গন্ধ, স্পর্শে অতি সংবেদনশীল। এইগুলি তাদের জন্য কখনো আনন্দদায়ক, আবার কখনো অস্বস্তিকর হয়ে ওঠে। এরা খুবই সৃজনশীল, কিন্তু একই সঙ্গে মানসিকভাবে ভঙ্গুর। এমন ব্যক্তিরা সাধারণত সৃষ্টিশীল লেখক, সঙ্গীত প্রেমী, শিল্প মনস্ক হয়ে থাকেন। কিন্তু তাদের সংবেদনশীল হৃদয় সহজে ভেঙে পড়ে। যে কোনো মানসিক ধাক্কা তাদের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। কফি অ্যাক্রুডার ব্যক্তি হলো সেই হৃদয়ের মানুষ যে অনুভব করে গভীরভাবে, ভালোবাসে নিরবধি এবং স্বপ্ন দেখে সীমাহীনভাবে। এই হলো কফি অ্যাক্রুডার পার্সোনালিটি। আমরা যদি কফি অ্যাক্রুডার শিশুদের পার্সোনালিটি তাকাই, তাহলে দেখি যে এই শিশুরা অত্যন্ত সংবেদনশীল, চটপটে এবং সহজে উত্তেজিত হয়। তারা খুব দ্রুত আনন্দিত হয়, আবার সামান্য কষ্টে খুব কাঁদতে পারে। সহজে উদ্বেল বা উত্তেজিত হয়ে ওঠে। প্রেম, উপহার, নতুন খেলনা কিংবা একটু প্রশংসাতে যেন তারা আনন্দে উঠতে শুরু করে। কিন্তু এই আনন্দ কখনো তাদের মস্তিষ্কে এতটাই উত্তেজিত করে, এই আনন্দটা তাদের মস্তিষ্ককে এতটাই উত্তেজিত করে যে তারা ঘুমাতে পর্যন্ত পারে না। অনেক সময় দেখা যায় আনন্দের ভরে তারা সারা রাত জেগে থাকে, রাতে ঘুমায় না, বিছানায় গড়াগড়ি করে বা গল্প করে চালিয়ে দেয় রাতটা। বাচ্চারা এই ধরনের হয়ে থাকে। এই শিশুরা সাধারণত খুব বুদ্ধিমান এবং কল্পনাপ্রবণ। তাদের চোখে মুখে একরকম দীপ্তি থাকে। তারা কথা বলে দ্রুত, আবেগ নিয়ে এবং নতুন অভিজ্ঞতা নিতে চায় সব সময়। তারা শারীরিকভাবে আহ স্পর্শ কাতরও হয়। চুল আঁচড়ানো, কাপড়ের টান, জুতা পরা ইত্যাদিতে বিরক্তি প্রকাশ করে। অনেকে মায়ের কোলে বেশি সময় থাকতে চায়, কিন্তু যখন কোলে নেওয়া হয় তখন তখনও অস্থিরতা এদের ভিতর লক্ষ্য করা যায়। তাদের ঘুম অত্যন্ত সংবেদনশীল। সামান্য শব্দ, আলো বা উত্তেজনায় ঘুম ভেঙে যায়। কিছু শিশুর ক্ষেত্রে দাঁত ওঠার সময় অনিদ্রা হয়, আর সে সময় তারা আনন্দে উত্তেজনায় চিৎকার করে। কোনো কোনো বাচ্চা আছে যে দাঁত ওঠার আনন্দে তাকে দেখা যায় যে চিৎকার করছে, হাসে, কিন্তু ক্লান্ত হয়ে পড়লেও ঘুমাতে পারে না। এই ধরনের বাচ্চাদের পার্সোনালিটি হলো এইরকম কফি অ্যাক্রুডার। এই শিশুরা সহজে বন্ধুত্ব করে। এরা মিশুক, তবে কখনো কখনো খুব একরোখা হয়। তারা চায় আহ সঙ্গে সঙ্গে সেটা পেতে চায়, মানে তারা যা চায় তারা সঙ্গে সঙ্গে তা পেতে চায়। প্রত্যাশা পূরণ না হলে আবেগে ভেঙে পড়ে, কান্না করে, আবার সামান্য প্রশ্রয় পেলে আনন্দে ঝলমল করে ওঠে। এই কফি অ্যাক্রুডার বাচ্চাদের পার্সোনালিটি এরকম ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা এবার বিহেভিয়ারাল প্রোফাইল, মানে অভ্যাস ও স্বভাব আমরা একটু দেখব। এর অভ্যাস ও স্বভাবটা
কথা বলার অভ্যাস, আমরা যদি এদের কথা বলার অভ্যাসের দিকে তাকাই, দ্রুত কথা বলে, উত্তেজিতভাবে কথা বলে, যেন মাথায় অনেক কিছু আছে বলার সময়, এরা একসাথে সব বলে ফেলতে চায়, এরা এভাবে কথা বলে। এরা আনন্দ বা উত্তেজনায় নিঃশ্বাস ছোট হয়ে আসে কথা বলতে বলতে, আমরা এই জিনিসটা লক্ষ্য করি এদের মধ্যে। একটা বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ একেবারে অন্য সম্পর্কহীন একটা বিষয়ে কথা বলতে শুরু করে। যেমন দেখি যে আমরা, এরা যখন কথা বলা শুরু করে, যদি বলে যে কালকে তোমার সঙ্গে আমি দেখা করব, তোমার সঙ্গে আমি ওই জায়গায় যাব, এই কথা বলতে বলতে দেখা যায় যে আমার বাসাতে আজকে ভাত হয়নি, আমার আজকে এই সমস্যা, আমার ওই সমস্যা, মানে ওই ওই কথার সঙ্গে এটার কোনো সম্পর্কই নাই, মানে এটা ভিন্ন একটা কথা, সম্পর্কের বিষয়ে সে কথা শুরু করে দেয়। এদের মধ্যে কিন্তু এই লক্ষণটা পাওয়া যায়। আচ্ছা, খাওয়ার অভ্যাসের দিকে যদি তাকাই, সাধারণত কফি, চা, মিষ্টি জাতীয় খাবার ভালোবাসে, কিন্তু অনেক সময় এগুলো সহ্য হয় না। অতিরিক্ত কফি খেলে অনিদ্রা, অ্যাসিডিটি, উত্তেজনা হয়। আচ্ছা, তারপরে আমরা আরো দেখি যে খেতে খেতে উত্তেজিত হলে খিদে চলে যায়। এরা যদি খাওয়ার সময় যদি খুব উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু আর খেতে পারে না, ক্ষুধা নষ্ট হয়ে যায় এদের। আবেগপ্রবণ হলে খাবার খাওয়ার কথা একদমই ভুলে যায় অনেক সময়। আমরা যদি এদের ঘুমের অভ্যাস দেখি, তাহলে দেখি যে এদের ঘুম আসতে চায় না, মাথা চলতেই থাকে, চিন্তা থামে না এদের, খুব সামান্য শব্দে ঘুম ভেঙে যায়, আনন্দে বা খুশির কারণে ঘুম উড়ে যেতে পারে। অনেক সময় নেগেটিভ ইমোশন না, বরং সুখী সমস্যা তার তৈরি করে। কোনো নেগেটিভ যে চিন্তা ভাবনা, এটা তার সমস্যা তৈরি করে না, বরঞ্চ তার কোনো আনন্দ বা সুখ বা এই জাতীয় জিনিসগুলো তার সমস্যার সৃষ্টি করে। তারপরে আমরা আরো দেখি যে এর মানসিক প্রবণতা, যদি মানসিক প্রবণতার ভিতরে যদি দেখি, তাহলে আমরা দেখি যে আহ আবেগপ্রবণ, রোমান্টিক, স্বপ্নবিলাসী এরা। নতুন কিছু পেলে বা কারো ভালোবাসা পেলে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু সে আনন্দে অনেক সময় তার অস্থিরতার, মানে সেই আনন্দটা কিন্তু তার অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। আমরা যদি এদের কেস টেকিং করি, তখন এদের রোগের যে কারণ দাঁড়ায় সেখানে কিন্তু এই জিনিসগুলো উঠে আসে। চলাফেরা এবং শরীরের ভাষা যদি দেখি, এরা চঞ্চল ও অস্থির, কখনো হাত কখনো পা নাড়াচ্ছে, বিছানায় গড়াগড়ি করছে। চেম্বারে এসেও কিন্তু এরা এরকম ভাবে কথা মানে বলে, আমি বলবো আস্তে আস্তে কিভাবে করে। তারপরে উত্তেজনায় ঘেমে যায়, অনেকের মুখ লাল হয়ে যায়। আমরা এবার একটু মেন্টাল সিম্পটমের দিকে দেখি। কপিয়াকুডার মন কখনো শান্ত থাকতে পারে না, তার চিন্তা অবিরাম চলতে থাকে, একের পর এক চিন্তা মাথায় চলে আসে, যার ফলে অস্থিরতা বৃদ্ধি পায়। আনন্দ বা উত্তেজনা থেকে ঘুম হারিয়ে যায়। কপিয়াকুডার রোগীরা যখন অতিরিক্ত উত্তেজিত হন তখন তাদের ঘুমের সমস্যা হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। রোগী শারীরিক এবং মানসিকভাবে অস্থির থাকে, তারা শান্ত থাকতে পারে না এবং সবসময় কিছু না কিছু করতে চায়। কফিয়াকুডার রোগীদের মস্তিষ্ক অস্থির থাকে, যার কারণে এরা কোনো চিন্তা বা কাজে মনোযোগ সহকারে করতে পারে না। মানসিক উত্তেজনা তাদের অস্থির করে তোলে। মানে মূল বিষয়টা হলো যে আহ এদের যে চিন্তা বা কাজে যে মনোযোগ এরা করতে পারে না, হলো যে এদের মস্তিষ্ক সবসময় অস্থির থাকে। তাহলে এরা কিভাবে একটা মনোযোগ সহকারে কাজ করবে বা চিন্তা করবে? এটা পারে না। তো এই কারণটা হলো এটাই যে এদের মস্তিষ্ক সবসময় অস্থির থাকে, যার কারণে কিন্তু এই চিন্তা বা মনোযোগ সহকারে কোনো কাজ করতে পারে না এরা। তারপরে আমরা আরো দেখি যে চিন্তার প্রবাহ দ্রুত গতিতে চলে। রোগী মনে রাখতে পারে না যে কোন চিন্তা শেষ হয়েছে, এবং কখনো আহ এক চিন্তা পরিবর্তিত চিন্তায়, অন্য পরিবর্তিত চিন্তায় নিয়ে চলে যায়। মানে মানে যেটা বললাম কিছুক্ষণ আগে, যে একটা চিন্তা করতে করতে আরেকটা চিন্তায় সে চলে যায়, কথা বলতে বলতে এক কথা বলতে বলতে আরেক কথায় নিয়ে চলে যায়। এই ধরনের বিষয়গুলো এদের মধ্যে আমরা লক্ষ্য করি। তারপরে দেখি যে শব্দ, আলো, গন্ধ, স্পর্শ বা যে কোনো বাহ্যিক উদ্দীপনায় রোগী অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে। এটা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। আনন্দের মুহূর্তে তাদের মানসিক অবস্থা অত্যাধিক উচ্চে পৌঁছে যায়। খুবই আনন্দিত হয়ে তারা নিজেকে অদ্ভুতভাবে অনুভব করতে থাকে। আনন্দ বা সুখের মুহূর্তেও রোগী অনুভবে কান্নায় আহ কান্না করতে পারে। মানে আসলে বিষয়টা কেমন, যে
আনন্দ বা সুখের মুহূর্তেও রোগীরা অদ্ভুতভাবে কান্না করতে পারে এবং তাই করে এরা। এই ধরনের পরিস্থিতি কফি আকুটার একটি অন্যতম লক্ষণ বলে আমি মনে করি, এবং আমাদের মডার্ন মাস্টারও তাই বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আনন্দ বা সুখের সময় এরা কাঁদতে থাকে। অদ্ভুত ব্যাপার। অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের ফলে রোগী শারীরিক বা মানসিকভাবে ক্লান্ত হতে পারে, তবে তার সংবেদনশীলতা বৃদ্ধি পায়। কফি আকুটার রোগীরা প্রায়শই অপ্রাসঙ্গিক ভয় অনুভব করে, যেমন তারা মনে করে যে কিছু খারাপ হতে চলেছে, যদিও বাস্তবে এমন কিছুই ঘটে না, কিন্তু তারা ভাবতে থাকে এটা। এরা সহজে উত্তেজিত হয়ে পড়ে এবং তার আচরণে অতিরিক্ত উৎসাহ বা উৎফুল্লতা দেখা যায়। তারপরে আমরা দেখি যে এরা এক মুহূর্তে আনন্দিত হয়ে পরবর্তী মুহূর্তে বিষণ্ণ বা দুঃখিত হয়ে যায়। তার অনুভূতিগুলো একে অপরের বিপরীতে চলে। কফি আকুটার রোগীরা এক জায়গায় তাদের মনোযোগ ধরে রাখতে পারে না, তাদের চিন্তাধারা অতিরিক্ত বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা এটাও কফি আকুটার রোগীদের মধ্যে পাই। সামান্য ব্যথাও তাদের জন্য অসহনীয় হয়ে ওঠে। রোগী শারীরিক ব্যথার প্রতি অত্যাধিক সংবেদনশীল। চিন্তা ভাবনা অতিরিক্ত হয়ে যায়, যার ফলে তাদের মস্তিষ্কে বিরাম নেই। তারা মনে করে চিন্তাগুলো থামানো সম্ভব নয়, তাই তারা চিন্তা করতেই থাকে। কারণ তারা তো ভাবে যে আমি তো চিন্তা থামাতে পারবো না, আমার তো মাথায় একের পর এক চিন্তা আসতেই থাকে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা দেখি রোগীদের মধ্যে। কফি আকুটার রোগীরা খুব দ্রুত মুড পরিবর্তন করে। তাদের মানসিক অবস্থা অনবরত পরিবর্তিত হয়। যেমন আনন্দ থেকে দুঃখে পরিবর্তিত হতে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। যে আপনার সঙ্গে কথা বলছে, খুব আনন্দে হাসি ঠাট্টা করে কথা বলছে, এর ২-৫ মিনিট পরে দেখবেন তার মুখ বিমর্ষ হয়ে গেছে, মানে দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে। এরকম অদ্ভুত চরিত্র এদের। রোগীর মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজিত এবং তাকে কিছু না কিছু করতেই বাধ্য করে। মানে বিষয়টা কি রকম, যে এদের মস্তিষ্ক যেহেতু অতিরিক্ত উত্তেজিত থাকে এবং তাকে কিছু না কিছু করতে বাধ্য করে, এটা কিন্তু তার ভিতর থেকে হয়, মস্তিষ্ক থেকে হয়, যে কিছু না কিছু তাকে করতেই হবে। কখনো কখনো এটি আহ ডিলিরিয়াম তৈরি করে, এক ধরনের একটা ডিলিরিয়াম তৈরি করে, যেখানে রোগী বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে নানা ভাবনা এবং চিন্তায় হারিয়ে যায়। এই জিনিসটা হলে তাদের এটা হয়। রোগী কখনো কখনো এমন অনুভব করে যে সে কিছুই করতে পারে না বা সবকিছু তার হাত থেকে চলে গেছে। এই রোগীরা মাঝে মধ্যে একেবারে একা থাকতে চায় এবং অন্যদের সাথে কথা বলার ইচ্ছা তার একদমই থাকে না। কেবলমাত্র শারীরিক ব্যথা নয়, মানসিক ব্যথা এবং দুঃখের অনুভূতি তার জন্য অত্যাধিক তীব্র হয়ে ওঠে। প্রথমে একটি ছোট উত্তেজনা বা আনন্দ, তারপর বিশাল আকারের বৃদ্ধি পেতে থাকে এবং তার ফলে রোগীকে আরো বেশি অস্থির এবং অগোছালো মনে হয়। কফি আকুটার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, যে এরা একমাত্র মেডিসিন যার হাই কোয়ালিটি রিফ্লেক্টিং পাওয়ার রয়েছে। তাই সামান্য আনন্দ বা সুখে তার কান্না চলে এসে যায় চোখের ভিতরে। কাজের আগ্রহ বা কাজের চাপে বা কাজের চিন্তায় তার ঘুম চলে যায়। এই মেডিসিনটা এইরকম। শব্দের সঙ্গে কফি আকুটার সম্পর্ক খুব একটা ভালো না। ঘড়ির শব্দ, তারপরে কল থেকে টপ টপ পানি পড়ার শব্দ, কলিং বেল বা ডোরবেলের শব্দ, কুকুরের ডাক, অন্যদের ফিসফিস কথা বলার শব্দ, বিভিন্ন রকমের ছোট ছোট আওয়াজ তার কাছে সহ্য হয় না। সে বিরক্ত হয়ে ওঠে। সামান্য শব্দ শুনলেই তার মাথার যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। শব্দ যদি জোরে বা বেশি হয় তাহলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যন্ত্রণা বেড়ে যায়। এরকম বিষয় এর মধ্যে আমরা দেখতে পাই। কফি আকুটার ব্যক্তিত্বের মানুষেরা অত্যন্ত সৃজনশীল, উদ্ভাবনী এবং কর্মনিষ্ঠ। তারা সব সময় নতুন কিছু তৈরি করতে চান এবং সমাজে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সবসময় অন্যদের উপকারে আসতে চান। তারা নিজেদের আনন্দ বা অন্যের প্রশংসা পাওয়ার পাওয়ার প্রত্যাশা করে না, বরং অন্যদের উপকারে আসাকে প্রধান লক্ষ্য হিসেবে দেখেন। তারপর আমরা আরো দেখি যে কফি আকুটার মানুষরা সাধারণ আনন্দ অনুভব করে না, কিন্তু যদি হঠাৎ করে কোনো আনন্দদায়ক ঘটনা ঘটে, যেমন কারো অপ্রত্যাশিত তার প্রতি দয়া হয়েছে, তখন তার অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে পড়েন এবং আনন্দে তিনি কাঁদতে পারেন বা কাঁদাও শুরু করেন অনেকে। তারপরে আমরা আরো দেখি যে কফি আকুটার মানুষরা যদি কোনো কাজে ব্যর্থ হন বা ভুল করেন, তবে তারা
গভীর আত্মগ্লানিতে ভোগেন। তাদের মধ্যে একটি প্রবণতা থাকে যে তারা সবসময় নিখুঁত হতে চান এবং অন্যদের সন্তুষ্ট করতে চান। আচ্ছা, এবার আমরা কফি অ্যাক্রুডার বডি ল্যাঙ্গুয়েজ দেখবো একটু। বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন, এটা আমরা একটু দেখবো এবার। কফি অ্যাক্রুডার রুগীরা বাহির থেকে দেখে বোঝার উপায় নেই, কিন্তু ভিতরে সে অনুভবের আগুনে পুড়ে যাচ্ছে। এই হলো কফি অ্যাক্রুডা। আসলে একে দেখে বোঝা যায় না যে সে ভিতরে ভিতরে অসুস্থ। সাধারণত কফি অ্যাক্রুডার রুগীরা সবকিছুর মধ্যে আনন্দ খুঁজে। কথা বলার সময় মুখে সুন্দর একটা হাসি থাকে, হাসিতে কথা বলে। হাত ও মুখের ভঙ্গিমায় আবেগ প্রকাশ পায়। কথা বলার সময় হাত নাড়ানো, তারপরে মুখায়ব বা মুখের অভিব্যক্তি বদল হয়ে যায় বারবার। এরা চেম্বারে তাই দেখি আমরা, যে কথা বলার সময় মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে যায় এদের। এরা দ্রুত কথা বলে। কফিয়ার রোগীরা, যে কটা কফিয়ার রোগী আমি দেখেছি, বেশিরভাগই দেখেছি যে এরা দ্রুত কথা বলে এবং যেন অনেক কিছু বলার আছে তাদের। এত দ্রুত কথা বলে যে একসঙ্গে অনেক কথা বলতে চায়, অনেক কিছু বলতে চায়, এরকম একটা ভাব তাদের ভিতরে লক্ষ্য করা যায়। গলার স্বর উচ্চ টোনে, মানে সবসময় উঁচু স্বরে কথা বলে এরা। মাঝে মাঝে খিলখিলিয়ে হেসে ওঠে। কেউ যদি ব্যথার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তাকে যদি বলা হয় যে ব্যথা কোথায় আপনার, তাহলে সে খুব কোমল ভাবে ব্যথার জায়গাতে হাত রাখে, এই জায়গাতে আমার ব্যথা। এরা এই ধরনের আচরণ করে এরা। তারপরে প্রিয় মুহূর্ত কথা বলার সময়, মানে আপনার সঙ্গে কথা বলছে, হয়তো কোনো একটা আনন্দের কথা বা মুহূর্তের কথা বলার সময় চোখ বন্ধ করে ফেলে এরা। কথা ধীর হয়ে যায়। তারপরে দেখি যে মুখে আবেগে ঝরে পড়ে, কল্পনায় ডুবে যায়। এরা বসে থাকলেও মনে হয় ভিতরে উত্তেজনা কাজ করছে। এদের লক্ষ্য করলে কিন্তু, অবজারভেশন করলে এই জিনিসটা পাওয়া যায়। আনন্দ বা দুঃখে হালকা কাঁপুনি বা শারীরিক টান এদের মধ্যে দেখা যায়। আমরা একটু ফিজিক্যাল সিমটমের দিকে তাকাই। মাথার তীব্র ব্যথা যন্ত্রণা, বিশেষত থ্রোবিং বা পালসিং ধরনের হয়ে থাকে এদের ব্যথাটা। কখনো কখনো মাথার পিছনে বা মাথার উপরে খুব তীব্র ব্যথা অনুভূত হয়। শারীরিক ব্যথার প্রতি অত্যাধিক সংবেদনশীলতা, সামান্য ব্যথাও রোগীর জন্য অসহনীয় হয়ে পড়ে। হৃদযন্ত্রের ধরপর করা, মানে হার্ট বিট এত হয় যে বুকটা ধরপর করে, বা দ্রুত হৃদস্পন্দন অনুভব হয়, মানে প্যালপিটেশন হয় এদের, যা মানসিক উত্তেজনার সাথে সম্পর্কিত। মাথা ঘোরা বা ভারসাম্যহীনতার অনুভূতি, কখনো কখনো মাথা ঘুরে পড়ার মতো অনুভূতি হয় এদের। তারপর আমরা দেখি যে উত্তেজনা বা মানসিক চাপের কারণে শরীরে কম্পন বা কাঁপুনি হয়। মানসিক চাপ বা অস্থিরতার কারণে বমি বমি ভাব বা বমি হওয়ার প্রবণতা দেখা যায় এদের মধ্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। তারপরে আমরা দেখি যে আলো এবং শব্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা, যা কোনো পরিস্থিতি বা উত্তেজনা থেকে সৃষ্টি হয় এদের মধ্যে। পেটের সমস্যা হলে কখনো কোষ্ঠকাঠিন্য হয়, আবার কখনো ডায়রিয়া হয় এদের। উত্তেজনা বা মানসিক চাপের কারণে ঠান্ডা ঘাম বা প্রচুর ঘাম হয় এদের। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। উত্তেজনা বা মানসিক চাপের কারণে এদের কিন্তু ঘাম যেটা হয়, সেটা ঠান্ডা ঘাম হয় এবং প্রচুর পরিমাণে ঘাম হয়। অতিরিক্ত মানসিক উত্তেজনার কারণে পেশির টান বা খিচে ধরে এদের মাংসপেশিটা। এই ধরনের লক্ষণ আমরা পেয়ে থাকি। শারীরিক দুর্বলতা বা ক্লান্তি, বিশেষ করে মানসিক চাপের পর শারীরিক অবসাদ বা শক্তির অভাব অনুভূত হয়। তারপর আমরা আরো দেখি যে কফি অ্যাক্রুডার রোগীদের মুখের ভিতরে একদম শুকিয়ে থাকে, মানে একদম শুকনো থাকে এবং অতিরিক্ত তৃষ্ণার অনুভূতি থাকে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এদের মুখের ভিতরটা একদম শুকিয়ে থাকে এবং খুব তৃষ্ণার অনুভূতি থাকে এদের মধ্যে। শারীরিক উত্তেজনার কারণে গায়ের স্কিন ডার্ক বা লাল হয়ে যায়। তারপর আমরা আরো দেখি যে ঠান্ডা বা গরমের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা, যার ফলে রোগী কাঁপতেও পারে, আবার অতিরিক্ত গরম অনুভবও করতে পারে। দুটোই হতে পারে। আমরা কফি অ্যাক্রুডার ভিতরে আরো দেখি যে রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলে এরা খুব সহজে অসুস্থ হয়ে যায়, সংক্রমিত হয়। খুব দ্রুত অসুখ সারতে চায় না, মানে অনেক সময় লাগে। এরা যদি অসুস্থ হয়, তাহলে তাদের টেন্ডেন্সি, কফি অ্যাক্রুডার রোগীদের টেন্ডেন্সি কিন্তু এই ধরনের, যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি একবার কমে যায়, তাহলে এরা খুব দ্রুত, মানে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়, সংক্রমিত হয় এবং খুব আস্তে আস্তে অসুখ সারে, তাড়াতাড়ি অসুখ সারে না এদের। এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। মানসিক উত্তেজনা বা কাজের জন্য অনিদ্রা, ঘুম আসে না বা ভালো ঘুম হয় না,
রাত 3টা পর্যন্ত ঘুম হয়, এরপর কেবল ঝিমিয়ে থাকে বা সামান্য ঘুম ঘুম ভাব থাকে। আমরা দেখি যে মেয়েদের আহ লেবিয়া বা যোনি কপাট ও যোনি নালী অত্যন্ত আহ অধিক মাত্রায় অনুভূতি প্রবণ। তারপরে আমরা দেখি যে কামোদ্দীপক, চুলকানি ও বাধক ব্যথা মাসিক ঋতুস্রাবের নির্দিষ্ট সময়ের পরেও দীর্ঘস্থায়ী মাসিক হয় এদের। তারপরে দেখি যে মাসিকের সময় দাঁতের ব্যথা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ কফিয়া ক্রুডার। এদের শ্রবণ শক্তি, স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ও স্বচ্ছ। দাঁত ব্যথা থেমে থেমে হয়। শরীর যেন ব্যথায় ঝাঁকি মারে। যখন এদের দাঁতে ব্যথা হয়, এদের ভিতরে একটা লক্ষণ পাওয়া যায় যে বলে যে আমার শরীর ঝাঁকি মেরে উঠছে। দাঁত ও মাড়ির ব্যথায় ঠান্ডা পানি বা বরফ রাখলে কিন্তু এদের উপশম হয়। এই ধরনের ফিজিক্যাল লক্ষণ কিন্তু আমরা পেয়ে থাকি। তারপরে আমরা আরো পাই যে প্রসবের সময় আহ প্রচুর ব্যথা হয়। ব্যথা যতটুকু হয় না কেন তার কারণে ভীত হয়ে যায় এবং বলে যে আমি এই ব্যথা সহ্য করতে পারছি না, আমি মনে হয় মারা যাব। এই ধরনের কথাবার্তাগুলো এই কফিয়া ক্রুডার রোগীরা বলে থাকে। আমরা কফিয়া ক্রুডার PQRS সিমটম আমরা একটু দেখব। রোগী যে কোনো ধরনের শারীরিক ব্যথাকে অত্যন্ত তীব্রভাবে অনুভব করে। সামান্য ব্যথাও তাদের কাছে অসহনীয় হয়ে ওঠে। মস্তিষ্ক অবিরাম চিন্তা এবং উত্তেজনা চলে এদের। রোগী সব সময় অস্থির এবং চঞ্চল থাকে, তার মন শান্ত থাকতে পারে না। এই ধরনের মানসিক অস্থিরতা খুবই অদ্ভুত, কারণ এটি শারীরিকভাবে অসুস্থতা সৃষ্টি করে। রোগী এক মুহূর্তে অত্যন্ত আনন্দিত হতে পারে এবং পরবর্তী মুহূর্তে বিষণ্ণ বা চিন্তিত হয়ে যেতে পারে। এই ধরনের আবেগের পরিবর্তন তাদের মানসিক দিশেহারা অবস্থা সৃষ্টি করে। এটি একেবারে বিরল এবং পারস্পরিক ভাবে পরস্পর বিরোধী অনুভূতি একটা। শুরুতে রোগী খুব আনন্দিত বা উত্তেজিত হতে পারে, তবে সেটা খুব দ্রুত ভারসাম্যহীন হয়ে ওঠে। উত্তেজনার মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে এটি তাদের শারীরিক এবং মানসিক অবস্থা বিপর্যস্ত করে ফেলতে পারে। তারপরে আমরা আরো দেখি যে অতিরিক্ত মানসিক চাপ বা চিন্তা শারীরিকভাবে প্রকাশ পায়, যেমন মাথা ব্যথা, পেশির খিঁচুনি বা শারীরিক দুর্বলতা হতে পারে। এটি কফিয়া ক্রুডার একটি বিরল PQRS লক্ষণ, যেখানে মানসিক চাপ বা শারীরিক সমস্যা পরিণত হয়। আচ্ছা, শব্দ, আলো বা অন্যান্য বাহ্যিক উদ্দীপনা থেকে অতিরিক্ত সংবেদনশীলতা এদের হয়। রোগী সাধারণত খুব সহজে উত্তেজিত, বিরক্ত হয়ে পড়ে। প্যারাডক্সিক্যাল উইপিং ফ্রম জয়, এটি একটি অদ্ভুত ব্যাপার। এটি একটি অদ্ভুত এবং বিরল লক্ষণ, যেখানে রোগী আনন্দ বা সুখের মুহূর্তেও কান্না করতে থাকে। এটি তাদের আবেগের অত্যাধিক ভারসাম্যহীনতা এবং অতিরিক্ত উত্তেজনার কারণে ঘটে। মানসিক উত্তেজনা বা আনন্দের কারণে বমি বমি ভাব অনুভূত হয়। এটি কফিয়া ক্রুডার একটি অদ্ভুত লক্ষণ, যা মানসিক উত্তেজনার শারীরিক প্রতিক্রিয়া। তারপরে আমরা আরো দেখি যে রোগী যে কোনো ধরনের শারীরিক ব্যথা, তীব্র শব্দ বা তীব্র আলো থেকে অতিরিক্ত সংবেদনশীল থাকে। এই বিষয়টি কফিয়া ক্রুডারকে অন্য ওষুধ থেকে পৃথক করে। আচ্ছা, আমরা একটু প্রমিনেন্ট লক্ষণ দেখব কফিয়া ক্রুডার। আনন্দ বা সুখের উত্তেজনায় ঘুম হারানো, এটা একটা প্রমিনেন্ট লক্ষণ কফিয়া ক্রুডার। সামান্য ব্যথাকেও অসহ্য রকম অনুভব করা। অত্যন্ত সংবেদনশীল, যেমন আলো, শব্দ, গন্ধ, স্পর্শে এদের অতিরিক্ত রিয়াক্ট করে। তারপরে আমরা দেখি যে চিন্তার অত্যাধিক সক্রিয়তা, মন থামানো যায় না। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে প্রমিনেন্ট। খুব দ্রুত কথা বলে বা ভাবনার গতি বেশ দ্রুত থাকে এদের, আমরা লক্ষ্য করি এটা। তারপরে প্রেমে পড়লে বা আনন্দের খবরে রাতে ঘুম উড়ে চলে যায় এদের। আমি প্রেমের রোগী পেয়েছি কিছু। তারা বলে যে আমি ওই মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে আমার ঘুম যে কোথায় চলে গেছে আমি নিজেও বলতে পারবো না। আমার খাওয়া, ঘুম কোনো কিছু ঠিক নাই। এরকম খুব ইন্টারেস্টিং রোগী আমি পেয়েছি কফিয়া ক্রুডার। আচ্ছা, সুখবর পেলে বা কল্পনায় সুখী হলে পুরোপুরি এরা জাগ্রত থাকে। এই ধরনের প্রমিনেন্ট লক্ষণ কিন্তু আমরা এদের মধ্যে পাই। আচ্ছা, আমি কফিয়া ক্রুডার যে সবচেয়ে বড় আমরা হোমিওপ্যাথিরা যেটা ব্যবহার করি, যে আমাদের অনিদ্রার জন্য তো অনেকগুলো মেডিসিন, খুব ভালো ভালো মেডিসিন রয়েছে, যেমন প্যাসিফ্লোরা, কফিয়া ক্রুডা,
এই ধরনের মেডিসিন যেগুলো আমাদের রয়েছে খুব ভালো ভালো, আহ, আমি এই কফিয়া ক্রুডার সঙ্গে অন্য মেডিসিনের একটু তুলনা বা একটু পার্থক্য করব, যে দেখি আমরা কোন ঘুমের কি রকম সমস্যা, কোন ওষুধ আমরা ব্যবহার করব। সুখ ও আনন্দের উত্তেজনায় ঘুম আসে না, এটা হলো কফিয়া ক্রুডা। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। হঠাৎ আতঙ্ক বা মৃত্যু ভয় থেকে ঘুম আসে না, অ্যাকোনাইট। রাগ ও ব্যথার কারণে ঘুম আসে না, ক্যামোমিলা। দুঃখ বা মানসিক দোটানায় ঘুম আসে না, ইগনেশিয়া। ক্যাফেইন, তারপরে ওভারওয়ার্ক, কাজের জন্য ঘুম আসে না, নাক্সভম। তারপরে দেখি যে দুঃখ বা ট্রমার পরে গভীর নিদ্রাহীনতা বা অদ্ভুত ঘুম ভাব, ওপিয়াম। তাহলে এই যে মানুষের যে কত রকম পার্থক্য, কত রকম তাদের সমস্যা, এই সমস্যা আমরা দেখলাম যে অনিদ্রার কারণে যে সকল ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে তাদের লক্ষণগুলো কফিয়ার সঙ্গে একটু তুলনা করলাম, যে কোন লক্ষণে কি রকম ওষুধ আমরা ব্যবহার করব। এই তো আমাদের কফিয়া ক্রুডা, খুবই ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আমি আপনাদের সঙ্গে চেষ্টা করলাম উপস্থাপন করার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ স্যারকে প্রাণবন থেকে লেকচার আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা এই পর্যায়ে প্রশ্ন নিব। যারা প্রশ্ন করতে চান আপনারা হাত আমাদের ইনবক্সে আপনার প্রশ্নটি লিখবেন। আমি আবারও বলছি, এই পর্যায়ে আমরা প্রশ্ন নিব। যারা প্রশ্ন করতে চান আপনারা হাত তুলবেন অথবা আমার প্রশ্ন লিখবেন। সম্ভবত আমরা তেমন প্রশ্ন পাচ্ছি না। আমাদের মাঝে উপস্থিত আছেন